সন্তান জন্মদানে অক্ষমতার শাস্তিস্বরূপ যে নিজের ছোট বোনকে সতীন হিসেবে গ্রহণ করতে হবে এমনটা স্বপ্নেও কখনো ভাবেনি চারুলতা। কিন্তু ভাগ্য তাকে আজ এমন একটি কঠিন পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়েছে। তার ভাবতেই কষ্ট হচ্ছে গত রাতেও যে মানুষটা তাকে পরম যত্নে নিজের বুকে আগলে নিয়ে ঘুমিয়েছিল, সেই মানুষটা সকাল হতে তাকে এমন কিছু উপহার দেবে। আর অন্যদিকে নিজের সবচেয়ে আদরের সবচেয়ে প্রিয় ভনী যে তার জীবনের এত বড় ভাঙনের প্রত্যক্ষ দোষী হবে, তাও যেন বিশ্বাস হচ্ছে না তার। আজ এক মুহূর্ত সে শুধু নিজের স্বামীর সংসার আর প্রিয় বোনটিকেই কেবল হারায়নি, একই সঙ্গে সে হারিয়েছে বিশ্বাস নামক একটা শব্দকেও। বিশ্বাস কি অদ্ভুত একটা শব্দ, তাই না? যেখানে একই সাথে বিষ এবং আশ দুটো শব্দই রয়েছে একে অপরের পরিপূরক হিসেবে, যার মধ্যে আজ থেকে চারুর কাছে বিশ্বাস শব্দটি একটি বিষ বৃক্ষের মতন আকার ধারণ করেছে। এই জীবনে সে যে আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারবে না, কারণ তার বিশ্বাসের বীজটাই যে আজ সম্পূর্ণ নড়ে গেছে। টলমল চোখে সে তার সামনে চুপচাপ বসে থাকা নবদম্পতিকে একবার দেখে নিয়ে এতক্ষণে ছুটে চলে গেল ভিতরের দিকে। অনুজ চারুলতা বলে ডাক দিতে মুখ খুলতে যাচ্ছিল, তখনই এতক্ষণ চুপ করে বসে থাকা তার বাবা মুখ খুললেন। শেষ পর্যন্ত বৌমা, ছোট বোনকেই তোমার বিয়ে করতে হলো অনুজ? আর তুমিই বা কেমন বোন? তরু যে কিনা নিজের বোনের স্বামীকে বিয়ে করে নিলে। মহসিন হাসানের কথা শুনে নীরবে কান্না করতে থাকা তরু আরও ফুঁপিয়ে কাঁদতে লাগলো। এতে করে মহসিন হাসান আরও কিছুটা বিরক্তি গলায় বললেন, যা করার তা তো করেই ফেলেছ, এখন আর কেঁদে কি হবে? তখন অনুজ তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, তরুর এতে কোনো দোষ নেই। যা করার বা যা হয়েছে সবটাই আমার ইচ্ছেতেই হয়েছে। তোমরা শুধু শুধু ওকে দোষারোপ করো না। ছি অনুজ, তোমার এতটা অধঃপতন হয়েছে যে ঠিক বেঠিক সব ভুলে গেছো। শেষ পর্যন্ত নিজের বোনের মতন শালিকেই বিয়ে করে ঘরে তুললে। ছি, তুমি এমন ছি করছো কেন? বৌমা আর তরু তো আর আপন বোন নয় যে অনুজ তাকে বিয়ে করতে পারবে না। আর আমার ছেলের যথেষ্ট ক্ষমতা আছে দুটো বউয়ের খরচ একসাথে চালানোর। বড় বৌমার সব কিছু ঠিকঠাক চললেই তো হতো। অনুজের মা তরুর মাথায় হাত বুলাতে বুলাতে কথাগুলো বলল, মেয়েটাকে ধমকে ভয় পাইয়ে দিচ্ছ কেন? দেখো অনুজের মা, তুমি যে বৌমাকে বিশেষ পছন্দ করো না তা আমি জানি, তাই বলে এতটা পক্ষপাতিত্ব করছো দেখে আমি অবাক হচ্ছি। তুমিই তো বৌমাকে পছন্দ করে এ বাড়ির বউ করে এনেছিলে আমার অমতে, আর সে তোমারই চক্ষুশূল হয়ে গেল যে তার সাজানো সংসার ভাঙতে তোমার একটুও খারাপ লাগছে না? আমি তো আর আগে থেকে জানতাম না ওই মেয়ে একটা আটকুরো। জানলে কখনো ওকে এ বাড়ির বউ তো দূরের কথা, বাড়ির আশেপাশেও জায়গা দিতাম না। নাক সিটকে অনুজের মা রহিমে এই কথাটি বলতে অনুজ তার মাকে বলল, মা, তোমাকে কতবার বলেছি চারুলতাকে এসব না বলতে। সবটা তো তোমার ইচ্ছে মতোই হচ্ছে, এবার অন্তত এই মেয়েটাকে একটু রহম করো। বলেই সে হনহন করে বেরিয়ে গেল ড্রয়িং রুম থেকে। এক এক করে রুমের প্রতিটি কোণ থেকে নিজের ছোট সকল জিনিসপত্র একত্র করে মেঝেতে রাখছে চারু। 3 বছরের সাজানো সংসার, সাজানো ঘর যে তার আর নিজের নেই। বিয়ের পর থেকে অনুজের রুমটার উপর তার যে অধিকার ছিল, আজ থেকে তা যে আর তার নেই। তার অনুজে যে এখন ভাগ হয়ে গেছে অন্য কারো মাঝে। আজ থেকে এ ঘর, এ সংসার, এমনকি অনুজের উপরে যে অন্য কারো অধিকার তৈরি হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, সে অন্য কেউটা আর কেউ নয়, তারই আদরের বোন। থাকবে না সে আর এই বাড়িতে, নিজের বাবার বাড়িতেও যাবে না,
ঠিক করেছে। ইস, মেয়েদের যদি একটা নিজের বাড়ি হতো তবে কত ভালোই না হতো। তখন তাকে আর আত্মসম্মানের হানি করে অন্যের অনুগ্রহ নিয়ে বাঁচতে হতো না। আজ সারুর বারংবার মনে হচ্ছে প্রতিটি মেয়ের একটা নিজের বাড়ি থাকার বড্ড দরকার, ভীষণভাবে দরকার। নিজের বাড়ি না থাকলে অন্তত নিজের খরচ চালানোর সামর্থ্যটা থাকার দরকার। যতই বাবার বা স্বামীর অঢেল টাকা থাকুক না কেন, বিপদের সময় নিজের বলতেও কিছু থাকার জন্য একটা মেয়েকে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। তা না হলে যে একটা আত্মসম্মান আছে তা যেন এ সমাজ ভুলেই যায়। ভাগ্য সহায় সারুর যে অন্তত সুখের সাগরে বেশি নিজের পড়াশোনাটাকে বিসর্জন দেয়নি। আজ এমন দুর্যোগে তার এই পড়াশোনাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা হারে হারে বুঝছে সে। অবশ্যই পড়াশোনা শেষ করার পিছনে অনুজের অবদান অনেক। হয়তো তার এমন একটা দিন আসবে বলে সেদিন আল্লাহ অনুজকে দিয়ে তার এই উপকারটা করেছে। তাই তো আজ সেদিকে দুচোখ যায়, সেদিকে চলে যাবে চারু, কিন্তু আর কারো অনুগ্রহ সে থাকবে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে চারুর চোখ যায় দেয়াল জুড়ে টাঙানো মস্ত বড় একটা ছবির দিকে। তার আর অনুজের হাস্যোজ্জ্বল মুখগুলো যেন এখনো জ্বলজ্বল করছে ছবিটার মধ্যে। আলাদা একটা প্রাণ আছে যেন ছবিটার মাঝে। অশ্রুসিক্ত চোখে ধীর পায়ে মোহাচ্ছন্নভাবে হেঁটে যায় সে ওই ছবিটার দিকে। প্রতিটি ছবিটি তার আর অনুজের হানিমুনে থাকাকালীন তোলা একটি ছবি। বিছিয়ে রাখা মনোমুগ্ধকর জায়গাগুলোর বর্ষায় বিছানাকান্দির উদ্দেশ্য গিয়েছিল তারা। কষ্টকর যাত্রার ক্লান্তি নিমিষেই চলে গিয়েছিল পাহাড়ের হাতছানিতে। মেঘে ডাকা পাহাড় যেন ডাকছিল চারিকে, আর সে ডাক কি এড়ানো সম্ভব? পাহাড়ের বুকের মধ্যে ঝর্ণাগুলো থেকে অবিরাম জল পড়ছিল। এই ঝর্ণাগুলো যেন নিদারুণ উদাসীন ও নির্বিকার। একটা জায়গা যে এরকম নির্বিকার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা কখনো ভাবেইনি চারু। সভ্যতার নির্মম, বিজ্ঞানের ঝড়যাত্রা, মানুষের দ্রুত পরিবর্তন, কোনো কিছুই তাকে স্পর্শ করে না। এই প্রকৃতির কাছাকাছি এসে নিজেকে বড় ক্ষুদ্র মনে হয়। চোখের ভেতরে জমে থাকা সবটুকু ক্লান্তি নিয়ে পরিত্রাণ খুঁজতে খুঁজতে হাতড়ে বেড়াচ্ছিল চারু। কোথাও যদি দুদণ্ড শান্তি দেখা মেলে। বিছানা কান্দি আমায় শান্তি দিয়েছে তুমি। চারু দীর্ঘশ্বাস নিয়ে চিৎকার করে বলল। চারুর হাস্যোজ্জ্বল মুখ দেখে তার দিকে মুগ্ধ তার হাসি নিয়ে তাকিয়েছিল অনুজ। তখনই কোনো এক ভ্রাম্যমাণ ক্যামেরাম্যানের ক্যামেরাবন্দি হয়েছিল তারা দুজন। পরের সন্ধ্যায় যখন তারা কটেজের উদ্দেশ্যে ফিরে আসছিল তখনই ফটোগ্রাফার তাদের দাঁড় করিয়ে কয়েকটি ছবি দিয়েছিল। চারু প্রচণ্ড খুশি হয়েছিল ছবিগুলো দেখে। আর চারুর চোখে মুখে খুশির ঝলক দেখে তৃপ্ত হয়েছিল অনুজও। পরে ঢাকায় ফেরার পর এক সন্ধ্যায় সেই ছবিগুলোর মধ্যে থেকে এই ছবিটি রুফুলিকাসের ফ্রেমে বাঁধিয়ে এনে আরেক দফা অবাক করে দেয় অনুজ তার চারুলতাকে। চোখ বুজে চোখে জমা জলটুকু ফেলে দীর্ঘশ্বাস ফেলল চারু। কি সুন্দর ছবির মতন রঙিন ছিল দিনগুলো। এ যেন কোনো এক উপন্যাসিকের কলমের আশ্রয়ে লেখা কোনো এক রূপকথার গল্প ছিল। কত প্রেম, কত মান অভিমান, কত আমোদ প্রমোদের মধ্যে ছিল সেই দিনগুলো। কিন্তু একটা রিফিউটে যেন কাল হয়ে এলো তার জীবনে। শ্বশুরবাড়ির লোকজন, পাড়া প্রতিবেশীদের কাছে যখন সে ছিল অপয়া, অলক্ষ্মী, আটখুড়ো, অপমানে অপমানে সে যখন প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছিল, তখন এক সমুদ্র সমান ভালোবাসা নিয়ে তার পাশে ছিল অনুজ। এই একটা মানুষের ভালোবাসায় নিজেকে সামলেছে সে, কিন্তু আজ সে মানুষটাও তাকে পর করে দিয়ে অন্য কারোর সাথে বেঁধেছে ঘর। তার কথা যে মানুষটা সত্যি সত্যি বিয়ে করে নেবে, তাও নিজের বোনকে, তা হয়তো সে স্বপ্নেও ভাবেনি। তাই তো এখন তার আর কিছু বলার নেই, সবটা মেনে নেওয়া ছাড়া। আচ্ছা, ভালোবাসলে কি ছাড়া যায় নাকি মেনে নেওয়া যায়? শ্রাবণের এই বাড়ি দ্বারা যেন তার জীবনের সারা জীবনের জন্য নেমে এসেছে। শ্রাবণের এই কালো ঘনঘটায় সে সব কিছু হারিয়ে ফেললো এক নিমেষে। শ্রাবণ দাঁড়িয়েছে মেঘ ভরা নিসর্গের বারান্দায়। বৃষ্টির দৌড়বেল বাজিয়ে বর্ষার নিসর্গে আগমনের সংবাদটি দিয়ে দেয়। রেশমি জলা কদম
কেতনির কাদা, গন্ধরাজ জুড়, বিলে হাসনায়না প্রভৃতি ফুলের সৌরভ। বর্ষার নিবিড় গুঞ্জনে চঞ্চল হয়ে ওঠে মন, উদাস ভাবনায় ডুবে যায় সাত্তার। মনে হয় বর্ষার এই রূপ বাদল দিনে এই ছবিটি বাংলোরই আদি প্রতিচ্ছবি, যার মর্মে প্রকৃতির আবহমান এক অনন্য আবেশে লালিত হচ্ছে পৃথিবীর সৃষ্টির সূচনা কাল থেকে। বারান্দায় দাঁড়িয়ে নিজের জীবনের হিসেব কষতে তরু। অনুজের বোন অনুলেখার রুমে তার থাকার ব্যবস্থা করে দিয়েছে অনুজের মা। অনুলেখা আপাতত শ্বশুর বাড়িতে আছে, তাই তার খালি রুমেই তরুর আপাতত থাকার ব্যবস্থা হলো। যদিও অনুজের মা চেয়েছিল তরু যেন আজ থেকে অনুজের রুমে থাকে, কিন্তু অনুজের কড়া নিষেধ, তিনি সে কাজ আর করে উঠতে পারেননি। তবে সে যাই হোক, অনুজ এতদিন চারুলতার মোহ থেকে বেরিয়ে নতুন করে জীবনটাকে আবার শুরু করেছে, এতেই ওনার শান্তি। আসলে চারুকে ওনার অতটাও পছন্দ নয়, কিন্তু প্রতিটি মাই চাই তার সন্তান যেন সুখে থাকে। আর তার মতে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে সন্তানই হলো একমাত্র মাধ্যম, যা তাদের সারা জীবন এক করে রাখে, সংসারী করে তোলে। সেখানে চারুর যখন এটাই সবচেয়ে বড় অক্ষমতা, সেহেতু তার ছেলে কেন সারা জীবন একটা ছাপা আর্তনাদ নিয়ে বাঁচবে। তাই তো তিনি মনে প্রাণে চাইতেন তার ছেলে আবার বিয়ে করুক। অবশেষে ছেলের যে মতি ফিরেছে, এতেই তিনি মহা খুশি। এখন তরুর গর্ভে যদি তার বংশের বাতি জন্মায়, তাহলেই তার যেন শান্তি। তরুর জীবনটা আজ একটা ভুলের কারণে সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। পরিবারের সবচেয়ে ছোট আর আদরের মেয়ে থেকে যে সে আজ সবচেয়ে খারাপ হয়ে গেছে, এটা তরুর বুঝতে একটু বেগ ফেতে হচ্ছে না। কিন্তু সে যে সত্যি নিরুপায় হয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছে, তা না হলে সে কি কখনো নিজের বড় বোনের সতীন হওয়ার স্বপ্নেও ভেবেছিল? কিন্তু মানুষ যা চায় তা পায় না, যা পায় তা চায় না, এই বাক্যটি যেন আজ তরুর সাথে বড্ড মিলে যাচ্ছে। আচ্ছা, তার আপুমনির কি খুব কষ্ট হচ্ছে তার এই কাজে? সে কি আর কোনোদিন কথা বলবে না? তার তরু পাখির সাথে আর জেঠু জেঠিমাই বা কী করবে? সবটা জানার পর বাবা মা হারানো যে মেয়েটা তারা নিজের মেয়ে কোনো অংশে কম ভালোবাসা দিয়েছে, তাকে তারা বড় করেছে, আর সেই কিনা তাদের মেয়ের জীবনের বিচ্ছেদের কারণ হয়ে গেল। আচ্ছা, জেঠিমা কি খুব কষ্ট পাবে? আর জেঠুই বা কী করবে? এসব নানা এলোমেলো চিন্তা ঘুরপাক খাচ্ছে তরুলতার মনে। ভাগ্য আজ তাকে সম্পর্কের কোন টানাপোড়েনে এনে দাঁড় করিয়েছে, তার কোনো কুল কিনারা পাচ্ছে না সে। কিন্তু এ কাজ করা ছাড়া তারও যে কোনো উপায় ছিল না। সে যে বড্ড নিরুপায়, বড্ড অসহায়। কোথায় যাচ্ছ এসব নিয়ে লতা? নিজের সব কিছু গুছিয়ে যখন চারু চলে যাচ্ছিল তাদের রুম ছেড়ে, তখনই দরজার সামনে দাঁড়িয়ে অনুজ তাকে কথাটি বলল। অনুজের এমন প্রশ্ন শুনে চারু একটা তাচ্ছিল্য ভরা হাসি হাসল। অনুজের এমন একটা প্রশ্ন করা যেন তার বোকামির প্রমাণ দিচ্ছে আজ। চারু অনুজের দিকে না তাকিয়ে বলল, আজ থেকে এ ঘরের অধিকার অন্য কারো, তাই তাকে স্থান দিয়ে চলে যাচ্ছি। বলে সে অনুজকে পাশ কাটিয়ে যেতে চাইল। অনুজ তার দুহাত দিয়ে চারুর কোমর জড়িয়ে তাকে নিজের একদম কাছে নিয়ে আসলো। অনুজের হঠাৎ এমন একটা কাজে অনেকটা হকচকিয়ে গেল চারু। মুহূর্তেই আবার নিজেকে অনুজের কাছ থেকে ছাড়ানোর জন্য মশরামশি শুরু করে দিল সে। তবু অনুজ তখনও স্থির দৃষ্টিতে তার চারুলতার দিকে তাকিয়ে আছে, যেন সে বোঝার চেষ্টা করছে চারুর মনের কথা। কি হচ্ছে কি অনুজ? সামনের রুমেই আপনার নতুন বউ বসে আছে, আর আপনি কিনা এখন পুরনো বউর কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছেন। সে দেখলে কি ভাববে বলুন তো? বলে আবার মোছানো শুরু করে সে। অনুজ তবুও চুপ। চারু আবারও ধরা গলায় বলে, কি হলো? ছাড়ুন আমাকে, এভাবে তাকিয়ে আছেন কেন? এতই যখন কষ্ট হচ্ছে, তবে আমাকে বিয়ে করতে অত জোর করেছিলে কেন লতা? আমার পাশে অন্য কাউকে দেখলে যার এতটা জ্বলে, সেই আমাকে বিয়ে করো বলে কানের মাথা খেয়েছে, আর আজ তারই কিনে চোখে জল। মুচকি হেসে স্থির চোখে চারুর দিকে তাকিয়ে বলল অনুজ। অনুজের কথায় চারুও হঠাৎ শান্ত হয়ে গেল। আবার পর মুহূর্তে উঁচু গলায় বলল, তাই বলে আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন? এতটাও আমি আশা করিনি অনুজ। তুমি তো আর আমাকে নিষেধ করোনি যে আমি তোমার কোনো বোনকে বিয়ে করতে পারবো না। সব কি মুখে বলে দিতে হয় অনুজ? তরুকে তো আপনি পিচ্ছি বলে ডাকতেন।
আর আজ তাকেই কিনা আমার সতীন বানালেন। বিস্ময়কর চাহনি নিয়ে ধরা গলায় বলল চারু। মুচকি হেসে চারুকে নিজের আরো কাছে টেনে নিয়ে অনুজ বলল, তুমি চেয়েছ আমি বিয়ে করি, আমি তাই করেছি। এখন আমি যা চাইব তুমি তাই করবে, তা না হলে তোমার বোনের জীবন আমি নরক করে দেব। তরু তোমার জন্যই নিজের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিল। এখন তুমিই ভেবে দেখো তুমি কি করবে। মানে? আমি অনেক ক্লান্ত লতা, এখন তোমাকে হত মানে টানে বোঝানোর এনার্জি আমার নেই। শুধু একটা কথা কান খুলে শুনে রাখো, আমি শুধু তোমার কথা রাখতেই তরুকে বিয়ে করেছি। এখন আমি যা বলবো তুমি তাই করবে। যেমন এখন তুমি এই রুম ছেড়ে কোথাও যাবে না, এখন কেন কোনো দিনও যাবে না। এই রুম থেকে যদি তুমি বের হও তবে সেটা তোমার নিতদেহ বের হবে, বুঝেছ? বলে চারুলতার অদরে নিজের ঠোঁট আলতো করে ছুঁয়ে তাকে ছেড়ে দিল অনুজ। এরপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। এদিকে অনুজের কথার কোনো মানে খুঁজে পেল না চারু। হ্যাঁ, এটা ঠিক যে সে নিজেই অনুজকে বিয়ের জন্য চাপ দিয়েছে, কিন্তু সেটা তো নিজের ইচ্ছেতে নয়, তার শাশুড়ির চাপে পড়ে সে এমনটা করতে বাধ্য হয়েছে। কিন্তু তার মনে একটা তীক্ষ্ণ আশা ছিল যে অনুজ তার আর যাই করুক তাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে কখনোই করবে না। তাই তো সে গত রাতে অনুজকে অমনভাবে বলেছিল শাশুড়ির সামনে, কিন্তু রাতেও তো সে বুঝতে পারেনি অনুজ এমনটা করবে। বরং প্রতিদিনকার মতন গত রাতে অনুজ তাকে পরম আদরে নিজের বাহুডোরে নিয়ে ঘুমিয়েছে। চারুর মাথায় নানান রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে, হচ্ছেটা কি এসব তার সাথে। তারপরেই তার মনে হলো অনুজ তাকে কিছু না বললেও তরু তো আছে, তরুকে জিজ্ঞেস করলে সে সবটা বলে দিবে তাকে। এটা মাথায় আসতে হাতের জিনিসগুলো রুমের এক পাশে রেখে সে তরুর খোঁজে বের হয়ে গেল। আমাকে সবটা বল পিচ্ছু, কি এমন ঘটেছিল যে তুই শেষ পর্যন্ত নিজের বোনের সংসারটা ভাঙতে তারই সতীন হয়ে এলি? তরুর রুমে ঢুকে তার দিকে এমন একটা প্রশ্ন ছুড়ে দিল চারু। চারুকে নিজের রুমে দেখে তরু মনে মনে এমন কিছুরই আশঙ্কা করছিল, কিন্তু এখন সে কি জবাব দিবে তার আফুমনিকে? কি বলবে সে? সে তো নিরুপায় হয়ে এমনটা করতে বাধ্য হয়েছিল, কিন্তু কি কারণে তা তো এখন কাউকে সে বলতে পারবে না। বললে যে সবটা শেষ হয়ে যাবে। সমাজকে যে বড্ড ভয় পায় তরু, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তরু, তা দেখে চারুর অনেকটা রাগ হয়। সে দরজার সামনে থেকে আরো কিছুটা হেঁটে ভিতরে গিয়ে তরুর সামনে দাঁড়িয়ে আবার জিজ্ঞেস করলো, কি রে বল, কেন করলি আমার সাথে এমনটা? আমি তো তোকে নিজের চেয়ে বেশি ভালোবেসেছি, আর সে তুই কিনা আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করলি। বল কেন করেছিস বল। বলতে বলতে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল চারুর। সে তরুর দুবাহু জাকিয়ে বারংবার একই প্রশ্ন করতে লাগলো। তখনই পিছন থেকে অনুজ বলে উঠল, ওকে ছেড়ে দাও চারুলতা। অনুজের মুখে চারুলতা নামটি শুনে অনেকটা শান্ত আর অবাক হয়ে গেল চারু, কেননা অনুজ তাকে কখনোই লতা ছাড়া অন্য কিছু ডাকে না। আর যখন তার উপরও কোনো কারণে রেগে যায় কেবল তখনই তাকে চারুলতা বলে ডাকে। তবে কি এখন অনুজ তার উপর রেগে গেছে? কিছুটা ভেবে তার মনে হলো, হ্যাঁ রাখবেই তো, তার নতুন বউকে এমনভাবে জিজ্ঞেস করছি বলেই হয়তো রেগে গেছে। এত প্রেম ভাবা যায়? অথচ কিছুক্ষণ আগে তাদের রুমের লোকটা তার সাথে কতটা প্রেমময় আচরণ করেছে। তখন একবারের জন্য চারুর মনে হয়েছিল এসব কিছু মিথ্যা। অনুজার অরু তার সাথে মজা করেছে, কিন্তু এখন ঘুরে তাকালো চারু অনুজের দিকে। অনুজ চারুর সামনে এসে বলল, রুমে যাও চারুলতা, সারাদিন আমাদের উপর অনেক দখল গিয়েছে, এখন আমরা একটু ঘুমাবো, তুমি যাও। তুমি যাও কথাটি যেন পুরো ঘরে প্রতিধ্বনি হতে লাগলো চারুর। তেমনটাই মনে হলো না, তার মনের কোনো এক কোণে যব ক্ষুদ্র আশাটুকু ছিল তাও আর নেই অনুজের একথা শোনার পর। সবটা সত্যি, সে কোনো স্বপ্ন দেখছে না, সবটা ধ্রুব সত্যি, যা তাকে কষ্ট করে হলেও মেনে নিতে হবে। আবারও দুচোখ ভর্তি পানি নিয়ে ছুটে বেরিয়ে গেল সে। শ্রাবণের ধারা যে কেবল শুরু হয়েছে মাত্রই, তারা শেষের যে অনেক দেরি তা তো চারু জানে না। রাতের আধা শেষ হতে না হতে চারিপাশে স্নিগ্ধ প্রলেপ মাখিয়ে আবার শুরু হলো অজর ধারায় বৃষ্টি। শ্রাবণের বৃষ্টির মৃদঙ্গ সুরে যেন
প্রাণে হিল্লোল বয়ে যাওয়ার জোগাড়। যত দূর বৃষ্টি যায় দেখা যায় বিরামহীন বৃষ্টির হিমঝিম ছন্দের তাল বুনছে, যে তালে নিজেকে ছাপিয়ে নিয়ে যেতে মন চায় অন্য এক সৌন্দর্য। কয়েকদিনের একটানা বর্ষণকে বাংলায় সাত্তা বলে। সাঁওতায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম বর্ষণের পর বর্ষণ হয়। সেই বর্ষণে এলোমেলো পাগলা হাওয়ায় এক পায়ে দাঁড়িয়ে থাকে অনুভব করা যে প্রশান্তি, তা যে না করেছে সে কখনোই বুঝেনি। কিন্তু অতীতের সাথে বর্তমানে আজ বড্ড ফারাক। তাই তো দুই বোন আজ একই ছাদের নিচে থেকেও একে অপরের থেকে কতটা দূরে। সারা রাত নির্ঘুম রাত কেটেছে চারুর, আর কাটবে নাই বা কেন? যার ঘর ভাঙে সে কি নিশ্চিন্তে ঘুমোতে পারে? চারদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। পুরোটা রাত সে ঠায় বসে কেঁদেছে নিজের জীবনের এমন আচমকিক বিপর্যয়ের জন্য। আজানের ধ্বনি কানে আসতে তার গতকাল ভোরের কথা মনে পড়ে যায়। এই তো গতকালও অনুযায়ী সময়টা তাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বেঘরে ঘুমোচ্ছিল, আর আজ হয়তো একইভাবে তরুকেও। আর ভাবতে পারছে না চারু, তার দম বন্ধ হয়ে আসছে। সে বসা থেকে উঠে নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে নিল। এরপর নামাজ শেষ করে আল্লাহর কাছে তার কত শত অভিযোগ, যা বলে শেষ করা যাবে না। সকাল 7টা, কলিং বেলের অনবরত আওয়াজে রহিমা বেগম উঠে এলেন জায়নামাজের বিছানা থেকে বিরক্ত মুখে। অনুজের মায়ের এটা নিত্য দিনকার অভ্যেস। উনি সকাল 8টার আগে জায়নামাজ থেকে ওঠেন না। আর অনুজের বিয়ের পরে এই অভ্যাসটা ওনার বেশি করে হয়েছে। সংসারের প্রায় সমস্ত কাজই ছাড়ু করে। উনি শুধু বলে দেন কি কি করা লাগবে। আর অন্যদিকে বাসায় ছুটা কাজের লোক দুজন আছে, তারাও 8টার পরে আসে। কিন্তু আজ এতবার কলিং বেল বাজলে কেউ যখন দরজা খুলল না, তখন তিনি অনেকটা বিরক্ত হলো চারুর ওপর। তারপর আবার পরিস্থিতি মাথায় আসতে বিরক্ত মুখে উঠে গেলেন। দরজা খুলতে রহিমা বেগম অনেকটা হকচকিয়ে গেলেন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে। বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অনুজের মায়ের অভিব্যক্তির তোয়াক্কা না করে ওনাকে এক প্রকার সরিয়ে বাসার ভিতরে ঢুকে এলেন। এসে তরু তরু বলে চিৎকার করতে লাগলেন একজন। তরু পরিচিত গলার আওয়াজ পেয়ে দ্রুত অনুলেখার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে ছুটে এলো। একই সঙ্গে চারু এসে দাঁড়ালো নিশ্চুপভাবে। ডাকতে থাকা আগন্তুক ধীর পায়ে এগিয়ে গেল তরুর কাছে। তরুর সামনে আসতে তার দু বাহু চেপে ধরে বলল, ছোট থেকে আজ 18 বছর পর্যন্ত এক মুহূর্তের জন্য তোকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু কখনো ভাবিনি। নিজের মেয়ের সমস্ত কিছুর ভাগ তোকে সমানভাবে দিয়ে গেছি, তাই বলে আজ তার স্বামীর ভাগও নিয়ে নিলি তুই? তরু ঠান্ডা গলায় প্রশ্নগুলো করলো সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি। তরু তার কথায় নিশ্চুপভাবে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এই প্রশ্নগুলোর কি জবাব দিবে তা তো সে জানে না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে আছে। মহিলা আগন্তুক তরুর কোনো প্রতি উত্তর না পেয়ে আরও জোরে জোরে তাকে ঝাঁকিয়ে পলাফের মতন বারে বারে একই কথা জিজ্ঞেস করছে, কেন করলি তরু? কেন আমার মেয়ের জীবনটা শেষ করে দিলি? ওর সুখটুকুও তো সহ্য হলো না, ওর স্বামীটাকে ভাগ করে নিলি? তোর কি ছেলের অভাব হতো? তুই কেন আমার মেয়ের জীবনটা তছনছ করে দিলি? চারুর মা বারে বারে একই কথা বলতে বলতে অনেকটা শ্বাস উঠে যায় তার। চারুর মায়ের মারাত্মক রকম শ্বাসের সমস্যা আছে। বেশি উত্তেজিত হওয়া ওনার শরীরের জন্য ভালো নয়, সেটা তরুও জানে। তাই সে তার জেঠিমাকে শান্ত হতে বললে চারুর মা তরুকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল, যাতে করে তাল সামলাতে না পেরে তরু প্রায় পিছনের একটা টেবিলে ধাক্কা খেতেই যাচ্ছিল। তখনই পিছন থেকে কেউ একজন তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। তরু নিজেকে সামলে পিছনে মাথা ঘুরিয়ে দেখল অনুজ তাকে ধরে দাঁড়িয়ে আছে। তরু, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? মাথা নাড়িয়ে না বলল তরু। অবাক হয়ে চারু তার অনুজকে দেখছে। কাল অবধি যেভাবে সে তাকে আগলে রেখেছে সকল কিছু থেকে, সেভাবে আজ
তরুকে আগলে রাখছে সময়ের সাথে, তাহলে সত্যি সত্যি সব কিছু বদলায়, তা বুঝে গেছে চারু। এদিকে অনুজের উপস্থিতি আরও বিক্ষিপ্ত করে দিয়েছে চারুর মাকে। তিনি অনুজের দিকে এগিয়ে গিয়ে জোর গলায় বলল, আমার মেয়েকে দিয়ে তোমার চলছিল না, সেটা আমাদের বললেই হতো। তা না করে তুমি তারই চাচাতো বোনকে তার সতীন বানিয়ে আনলে অনুজ। আমরা তো বিয়ের সময় আমাদের মেয়ের সকল দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম। এ তোমার দায়িত্ব পালনের নমুনা? আম্মা, আপনি এত অবাক হচ্ছেন কেন? আমি তো আপনার মেয়ের কথাতেই দ্বিতীয় বিয়ে করেছি। বিশ্বাস না করলে তাকে জিজ্ঞেস করুন, সে তো এখানেই দাঁড়িয়ে আছে। চারুর মা অনুজের কথায় নিজের মেয়ের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। চারুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকায় তিনি বুঝে নিলেন অনুজের বলা কথাই সত্যি। তবুও তিনি দমে না গিয়ে আবার বললেন, তাই বলে তুমি বিয়ে করে নিবে? ও যদি এখন তোমার কাছে আকাশের চাঁদ চায়, তাহলে তুমি কি ওকে তাই এনে দিবে? তুমি কি আমাকে ছেলে ভুলানো কথা বলছো অনুজ? না আম্মা, আমি আপনাকে কোনো ছেলে ভুলানো কথা বলছি না। বিয়ের পর থেকে আমি আপনার মেয়ের কোনো আবদার বা ইচ্ছা অপূর্ণ রাখিনি, তাই তার এই চাওয়াটাও পূরণ করে দিয়েছি। আর রইল বাকি, লতা আমার কাছে ছাদ চাইলে আমি তা এনে দিব কি না এই প্রশ্ন। তাহলে আমি বলবো, আম্মা, আকাশের ছাদ তো অনেক তুচ্ছ। আমার কাছে আপনার মেয়ে যদি আমার প্রাণটাও চাই, আমি সেটাও তাকে হাসতে হাসতে দিয়ে দিব, বিনা বাক্য ব্যয়ে। শেষ কথাটি চারুর দিকে তাকিয়ে বলল অনুজ, এসব সিনেমার লেকচার তুমি তোমার কাছেই রাখো। আমাকে এসব বলে ভুলাতে এসো না। আমি আজই আমার মেয়েকে নিয়ে যাব এই বাড়ি থেকে। ওর বাবা দেশের বাহিরে, তিনি ফিরলে আইনিভাবে তোমাদের বিচ্ছেদ করার ব্যবস্থাও আমি নিজ হাতে করব। বলে চারুর মা চারুর হাত ধরে চলে যেতে চাইলে অনুজ চারুকে উদ্দেশ্য করে বলে, লতা, আমি রাতে যে কথাগুলো বলেছি, তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, আমি সত্যি সত্যি সেই কাজগুলোই করব। রিমেম্বার করে দিচ্ছি তোমাকে লতা। বলেই অনুজ তরুর হাত ধরে টেনে নিয়ে গেল অনুলেখার রুমে। বাহিরের প্রবল বেগে ঝড় বইছে, বাতাসের দমকা হাওয়া চারপাশের বাসাগুলোতে দরজা জানালা ঠাস ঠুস, বাহিরের আওয়াজ শোনা যাচ্ছে অনবরত। চারুর তাতে কোনো হেলদোল নেই। সে আনমনে দৃষ্টি দক্ষিণের জানালার দ্বারে দাঁড়িয়ে বাহিরে বয়ে যাওয়া ঝড় দেখে যাচ্ছে। সে ভাবছে, বাহিরে বয়ে যাওয়া ঝড়টা তো সবাই দেখছে, কিন্তু তার ভিতরে যে ঝড় সে বয়ে নিয়ে বেড়াচ্ছে, তা তো সে কাউকে দেখাতে পারছে না, কখনো পারবে না। তার মা আজ তার উপর বড্ড রেগে গেছে, তা জানে চারু, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল। শেষ অবধি দেখতে চায়। তার মন আর মস্তিষ্কের মাঝে একটা দোটানা কাজ করছে। তার মন বলছে অনুজকে ছেড়ে চলে যেতে, কিন্তু মস্তিষ্ক বলছে চলে গেলি তো হেরে গেলি। সে তার মস্তিষ্কের কথাই শুনেছে, তাই নিজের মাকে ফিরিয়ে দিয়েছে আজ সে। মাকে নিয়ে এখন তার আবার চিন্তা হচ্ছে ভীষণ। মা আবার তার চিন্তায় না আবার অসুস্থ হয়ে পড়ে। এসব নিয়ে সে যখন বিবর, তখন পিছন থেকে কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। চারুর বুঝতে বাকি রইল না তাকে জড়িয়ে ধরা ব্যক্তিটিকে। এই স্পর্শ তার ভীষণ পরিচিত। এই স্পর্শ তার রন্ধে রন্ধে মিশে আছে। তার এখন ভীষণ করে মনে হচ্ছে এই দুদিন যা ঘটেছে তার সবটা মিথ্যে হোক, এই মুহূর্তটুকু আটকে থাকুক চিরকাল। এই মানুষটাকে ছাড়া যে সে কতটা অসম্পূর্ণ তা সে হারে হারে টের পেয়েছে এতটুকু সময়ে। সে চায় এই দুদিনের সবটা মিথ্যে হয়ে যাক, তাহলে সে আর কোনোদিনও অনুজের কাছে এমন আবদার করবে না যে আবদার পূরণ হওয়ার পরও তাকে প্রতিনিয়ত দগ্ধ করে। অনুজের স্পর্শগুলো ধীরে ধীরে খুবই গভীর হচ্ছে। নিজেকে অনুজের হাতে যেন ছেড়ে দিচ্ছে চারু। অন্য সময় হলো হয়তো সে এটা কখনো করতো না, কিন্তু আজ তার মন তাকে অনুজকে বাধা দিতে যেন সায় দিচ্ছে না। তার মন কেবলই বলছে, অনুজকে নিষেধ করলে সে যদি তাকে একেবারে হারিয়ে ফেলে, তবে সে কি করে বাঁচবে।
তাই সে আজ অনুজের মাঝে নিজেকে মিশিয়ে দিতে চায়, খুব করে চায়। কিন্তু সারু এটা ভুলে গেছে সুখ ক্ষণিকের জন্যই কেবল আসে, কিন্তু দুঃখ সে তো দীর্ঘ সময়ের সঙ্গী। তুমি কি এভাবেই আমার ছেলের জীবনটা নষ্ট করে দিবে এটা ঠিক করে নিয়েছো বৌমা? শাশুড়ির এমন কথায় সারু বিস্ময় হয়ে নিয়ে তাকে বলে, মা আপনি এসব কি বলছেন? আমি কেন আপনার ছেলের জীবন নষ্ট করতে চাইব? চাও না বলছো? জি মা, আমি কখনোই আপনার ছেলের খারাপ চাইনি, আর আল্লাহ না করুক কখনো যেন না চাইতে হয়। দোয়াই প্রতিনিয়ত করি আমি। তাহলে আমার ছেলেটাকে মুক্তি দিয়ে ওকে একটা শান্তিময় জীবন দাও। একজন মা হয়ে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বৌমা। শাশুড়ি করুণ সুরে এমন কঠিন একটা কথা ছাওয়া শুনে চারুলতা থমকে এলো। কি বলবে, কি করবে তার কিছুই সে বুঝতে পারছে না। চুপচাপ ঠা দাঁড়িয়ে রইল সে। রহিমা বেগম ছাড়ুর কাছে গিয়ে তার হাত দুটো ধরে আবার বলল, দেখো বৌমা, ইসলামে তো ছাড় বিয়ে জায়েজ আছে। আমার ছেলে তোমার কোনো অভাব রাখবে না, আমি কথা দিচ্ছি। তুমি শুধু ওকে একবার রাজি করে দ্বিতীয় বিয়ে করতে। আগেকার দিনে তো এমন হরহামেশাই হতো। তুমি কি চাও না আমার ছেলেটা বাবা ডাক শুনো? ওর বিয়ে হলে সে ঘরের সন্তান হলে তুমিও তো তার মা হবে। তুমি দয়া করে ওকে বুঝাও। একমাত্র তুমি বললেই ও বিয়েতে রাজি হবে। শ্রাবণের ঠান্ডা আবহাওয়াতে দরদর করে ঘামছে চারু। তার শাশুড়ির ছাওয়াটা তো ভুল নয়, কিন্তু কোনো মেয়ে কি নিজের স্বামীর বা অন্যকে দিতে পারে? তার সতীনের সন্তান কি নিজের সন্তান হয়? কিন্তু শাশুড়ির অনুরোধটাকেও যে সে ফেলে দিতে পারবে না। মানুষটা তো খারাপ নয়, পরিস্থিতি তাকে এমন হতে বাধ্য করেছে। কোনো মাই তার সন্তানের অসুখী জীবন সহ্য করতে পারে না। তার শাশুড়িও তার ব্যতিক্রম নয়। রাত 11টা, বৃষ্টিতে ভিজে থুবু হয়ে ঘরে ফিরল অনু। শ্রাবণ মাসে এই এক সমস্যা, হুটহাট করে আকাশ কালো হয়ে বর্ষণ শুরু হয়। সকালে অফিসে যাওয়ার আগে চারু বারবার করে তাকে ছাতা নিয়ে যেতে বলেছে, কিন্তু তাড়াহুড়াতে সে আজ ছাতা নিয়ে যেতেই ভুলে গিয়েছে। আজ সারুর যে তাকে কি পরিমাণ বকাবকি করবে তা ভেবে অনুজ আতঙ্কে আছে। মেয়েটা তাকে বড্ড ভালোবাসে। তার একটু অসুবিধা যেন তার সহ্য হয় না। সারাক্ষণ তার সব কিছুর খেয়াল রাখে। অনুজ তার লতাকে অনেক ভালোবাসে, তাই তো পৃথিবীর সব কিছুর বিনিময়ে সে তার লতাকে চায়। বাসায় ঢুকে সে সোজা নিজের রুমে গিয়ে শুকনো কাপড় নিয়ে আগে শাওয়ার নিতে ঢুকলো। শাওয়ার শেষ করে সে রুমে এসে ব্যাগ থেকে দুটো কদম ফুল বের করলো। অফিস থেকে আসার পথে ট্রাফিক সিগন্যালের সময় একটা পার্কের কাছে কদমগুলো দেখেছিল সে। আর লতা যে ফুল খুব পছন্দ করে তা অজানা নয় অনুজের। সে প্রতিদিনই অফিস থেকে ফেরার পথে কোনো না কোনো ফুল তার লতার জন্য কিনে আনে, কিন্তু কদম ফুল সচরাচর কিনতে পাওয়া যায় না, তাই তার লতাকেও কদম ফুল দেওয়া হয় না। আর যখন কদম ফুলগুলো সে দেখলো, তখনই সেগুলো নিজ হাতে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে। চারদিকে ভারী বর্ষণের জন্য তাকে ফুল পাড়তে কেউ দেখেনি। হয়তো দেখলে সুর অপবাদ দিয়ে মার খেতে হতো হয়তো। সে যাই হোক, একটু ঝুঁকি নিয়ে সে যে শেষ পর্যন্ত তার লতার জন্য কদম ফুলগুলো অবশেষে আনতে পেরেছে, এটাই অনেক। কিন্তু লতা গেল কোথায়? সে যে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে বাসায় ঢুকলো, অথচ এখন পর্যন্ত তাকে কেউ বকাবকি শুরু করলো না। এটা তো তার কাছে কেমন অদ্ভুত ঠেকালো। কদম ফুল হাত ব্রু কুচকে সে কিছু ভাবলো। তারপর হাতের ফুলগুলো নিয়ে সে ছাদের দিকে গেল। সারাদিন আজ অনেক ভেবেছে চারু তার শাশুড়ির বলা কথাগুলো। তারপর তার মনে হলো অনুজের সক্ষমতা থাকলেও সে কেন নিজের ঔরসদার সন্তানের মুখে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হবে। যেহেতু আল্লাহ তার মাঝে এই অক্ষমতা দিয়েছেন, নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। তাই আজ চারুলতা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সে অনুজকে দ্বিতীয় বিয়ের জন্য রাজি করাবে। এতে তার হাজার কষ্ট হলেও সে এটা করবে। একজন মায়ের অনুরোধ সে রাখবে। আমি জানতাম আমার লাজুকলতা বউটি ছাদে এসে বর্ষার মেঘাচ্ছন্ন আকাশ বিলাস করছে। পিছন থেকে চারুকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ রেখে তার কানে ফিস ফিস করে বলল অনুজের কথায় চারু কোনো প্রত্যুত্তর করল না। তাতে করে চারুকে আরো গভীরভাবে স্পর্শ করে
তার ঘাড়ে একটা চুম্বন এঁকে অনুজ বলল, আমার বউয়ের কি মনটা কি আজ বেশি খারাপ? সারু তবুও চুপ। কি হলো? বউ আমার কথা কয় না কেন? সে কি তবে মান করেছে আজ তার বরের সাথে? ঠোঁট উল্টে বলল অনুজ। তারপর পিছন থেকে তার আনা কদম ফুল দুটো সারুর সামনে ধরে বলল, এখনো কথা বলবে না আমার লতা আমার সাথে? চোখ দুটো আবার অশ্রুসিক্ত হয়ে উঠল সারুর। মানুষটা এত কিছুর পরেও তাকে এতটা ভালোবাসে। সেই মানুষটাকে সে কি করে দ্বিতীয় বিয়ের কথা বলবে? তবুও পরিস্থিতি আর সারুর অনুকূলে। তাই নিজেকে স্বাভাবিক করে দীর্ঘ একটা শ্বাস নিয়ে সারু অনুজের দিকে ঘুরে তাকালো। যাক, বউয়ের তাহলে উপহারটা পছন্দ হয়েছে। মুচকি হেসে বলে অনুজ, আপনার দেয়া সব কিছুই আমার পছন্দ হয় অনুজ। জানি তো আমি তো চিনি আমার এই পাগলি বউটাকে। তবুও তুমি কি খেয়েছো নাকি এখনো না খেয়ে আমার অপেক্ষা করছিলে? গ্রুকুসকে প্রশ্ন করে অনুজ। সারু চুপ করে দাঁড়িয়ে আছে। তাতেই অনুজ যা বুঝার বুঝে গেছে। সারুর হয়তো মন খারাপ, তাই না খেয়ে ছাদে এসে দাঁড়িয়ে আছে সে। হয়তো আজও বাসায় কোনো ঝামেলা হয়েছে, তাই তার লতা এতটা বিষণ্ণ হয়ে আছে আজ। সারুর বাহু ধরে নিজের কিছুটা কাছে নিয়ে তার দুগালে নিজের হাত দিয়ে তার দিকে ঘুরালো অনুজ। তারপরে বলল, লতা, আমার চোখের দিকে তাকাও। কি হয়েছে তোমার? বাসায় কি আজও? সারু তাকালো অনুজের দিকে। স্থির দৃষ্টিতে তাকিয়ে সে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন অনুজ? তোমার এটা নিয়ে কোনো সন্দেহ আছে লাজুকলতা? কতটা ভালোবাসেন আমাকে অনুজ? ভালোবাসার পরিমাপ কোনো যন্ত্র আজ অবধি আবিষ্কার হয়নি লতা। যদি হতো তাহলে আমি আমার ভালোবাসা পরিমাপ করে তোমাকে দেখিয়ে দিতাম কতটা ভালোবাসি তোমায়। আমি যদি আপনার কাছে কিছু চাই তবে কি তা দিবেন আমাকে? আমার সাধ্যের মধ্যে হলো অবশ্যই দিব। একবার বলেই দেখো না তুমি। তাহলে কথা দিন আমি যা চাইব তাই দিবেন আমায়। কি হয়েছে বলো তো তোমার লতা? আজ হঠাৎ আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ তুমি? সন্দিহান গলায় বলল অনুজ। উফ, কোনো প্রশ্ন না, আমি যা বলছি তার উত্তর দিন। আচ্ছা বলো, কি চাও তুমি? কথা দিলাম আমার সাধ্যের মধ্যে হলে আমি তোমাকে তাই দেব। কিছুটা সময় নিল চারু। নিজের মনে কথাগুলো গুছিয়ে নিয়ে সে অনুজের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি দ্বিতীয় বিয়ে করুন অনুজ। আমি চাই আপনি আপনার ঔরসজাত সন্তানের মুখে বাবা ডাক শুনুন। এটা আপনার সাধ্যের মধ্যেই আছে অনুজ। দয়া করে আমাকে আর দোষের ভাগিদার করবেন না আপনি। আমি বড্ড ক্লান্ত দায় নিতে নিতে। একদম কথাগুলো বলে চোখ নামিয়ে নিচের দিকে তাকালো চারু। সে অনুজের প্রত্যুত্তরের অপেক্ষা করছে, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে অনুজের কোনো সাড়া শব্দ না পেয়ে সে আবার তাকালো অনুজের দিকে। সে দেখলো অনুজ এ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অনুজের দিকে তাকিয়ে তার মনের কথা বোঝার চেষ্টা করলো চারু, কিন্তু অনুজের শান্ত স্থির চোখের ভাষা কিছুই বুঝলো না চারু। কিছুক্ষণ পরে অনুজ নিজেই বলল, অনেক রাত হয়েছে, নিচে চলো, ঘুমাতে হবে, কাল আমার অফিস আছে। বলে নিজে চারুর হাত ধরে নিচে নিয়ে গেল সে। চারু অনুজের কোনো অভিব্যক্তি বুঝতে পারল না। অনুজের এত শান্তভাব যেন সহ্য হচ্ছিল না চারুর, কিন্তু পাল্টা কিছু বলার সাহসও সে পাচ্ছিল না, কারণ সে অনুজের এত নির্লিপ্ততার মানে খুঁজে পাচ্ছিল না। গত রাতের ঘটে যাওয়া কথাগুলো ভাবছিল এতক্ষণ চারুলতা। যে মানুষটা গত রাতেও তার জন্য এত গভীর ভালোবাসা প্রকাশ করেছে, সে মানুষটা যে রাতারাতি এতটা বদলে যাবে তা যেন চারুর মন মানতে চাইছে না। আসলে কাউকে ভালোবাসলে তাকে এত সহজে অবিশ্বাস করা যায় না। আমরা যতই ভালোবাসার মানুষটির কাছে প্রতারিত হই না কেন, সেই আমরাই আবার নিজের মনকে সান্ত্বনা দিয়ে যে হয়তো মানুষটা কোনো পরিস্থিতির চাপে পড়েই এমনটা করছে। আসলে ভালোবাসা এমনটাই হয়, যেখানে ভালোবাসা থাকে সেখানে অবিশ্বাস শব্দটা আসে না। যাও বা হয় তার ঠুনকো সন্দেহ, যা সময়ের পরিবর্তনে
আবারটা হয়ে হারিয়ে যায়। তাই তো সারু তার অনুজকে ছেড়ে একেবারে চলেও যেতে পারছে না, আবার সবটা মানতেও তার বড্ড কষ্ট হচ্ছে। তবুও তার মনের কোনো এক কোণে একটা আশ্বাস আছে যে অনুজ এতটা বদলে যেতে পারে না। কিন্তু বারবার অনুজ তার ভাবনাকে ভুল প্রমাণিত করে। যেমন একটু আগে তাকে কতটা ভালোবেসে কাছে টেনে নিয়েছিল অনুজ, কিন্তু হঠাৎ করে তরুর ফোন পেয়ে মানুষটা এক মুহূর্তে তাকে ছেড়ে তরুর কাছে চলে গেল। তাহলে দিন শেষে কি ভালোবাসার রঙও বদলায়? তার ভালোবাসার মানুষটাও কি তবে ধীরে ধীরে বদলে যাচ্ছে? সেও কি তবে তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলতে যাচ্ছে নিজের করা বোকামির জন্য? চারুর বুকটা ভারী হয়ে আসে এসব ভাবলে। কি যেন এসব কিছুই যেন একটা বড় দোআঁশা, যার রহস্য সমাধান করতে গেলে আবারও সবটা এলোমেলো হয়ে যাবে। ভোরের আলো ফুটতে জায়নামাজ থেকে উঠে রুমের বাহিরে গেল চারু। উদ্দেশ্য রান্নাঘরে যাওয়া। 1 কাপ কড়ালিকা চা এখন তার বড্ড দরকার। টানা 2 দিন পর্যাপ্ত পরিমাণে না ঘুমানোর সাথে মানসিক দুশ্চিন্তা সব মিলিয়ে মাথাটা হ্যাং হয়ে আছে তার। রান্নাঘরের কাছে যেতে হাঁড়ি পাতিলে টুংটাং আওয়াজ কানে এলো চারুর। এত ভোরে রান্নাঘরে কে ঢুকতে পারে তা চিন্তা করতে লাগলো সে। না, এত ভোরে মা তো কখনো রান্নাঘরে ঢুকেন না, আর বাবা বা অনুজ তো সবসময় রান্নাঘরে আসবে না। তারা হয়তো মসজিদ থেকে এসে এখন বেগুড়ো ঘুমোচ্ছে। পরক্ষণে তার মনে হলো হয়তো তরু কোনো কারণে রান্নাঘরে এসেছে। এটাই সুযোগ, ভাবল চারু। এখন অনু যেমন বাসার সবাই ঘুমিয়ে আছে, এ সুযোগে সে তরুর পেট থেকে আসল রহস্যটা বের করতে পারবে। তার চিন্তিত মুখে হঠাৎ কিঞ্চিত হাসি ফুটল। খুশি মনে সে রান্নাঘরের দিকে ঢুকতে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। এত ভোরে রান্নাঘরে সে অনুজকে দেখবে তার স্বপ্নেও ভাবেনি, কিন্তু সেটা বাস্তবে ঘটছে। অনুজ চুলোর উপর থেকে একটা পাতিল নামিয়ে তা থেকে একটা গ্লাসে দুধ ঢাললো। তারপর সে যখন দুধ নিয়ে বের হতে যাবে তখন চারু জিজ্ঞেস করলো, হঠাৎ আজ এত সকালে দুধ খেতে মন চাইলো আপনার অনুজ? আমাকে ডাকলে আমিই দুধ গরম করে দিতাম। আমি ভেবেছি তুমি হয়তো ঘুমোচ্ছ, তাই আর ডাকিনি। তবে দুধটা আমার জন্য নয়, তরুর জন্য। এত বড় হঠাৎ তরু দুধ কেন খেতে চাইল? অবাক হয়ে প্রশ্ন করলো চারু। ওর পুরো শরীর ব্যথা হয়ে আছে, তাছাড়া রাতে তেমন কিছু খায়নি, তাই ভাবলাম একটু গরম দুধ খাওয়ালে হয়তো সে আরাম পাবে। দ্রুত বলে অনুজ চারুর পাশ কাটিয়ে চলে গেল রান্নাঘর থেকে। অনুজের কথা শুনে চারুরও তরুর জন্য চিন্তা হতে লাগলো। তাই অনুজের পিছু পিছু সে অনুলেখার ঘরের দিকে গেল। গরম গরম দুধটুকু খেয়ে নাও তরু, দেখবে শরীরে আরাম পাবে। সাথে ওই ওষুধটাও খেয়ে নাও, তাহলে হালকা যে জ্বরটা আছে সেটা আর বাড়বে না। ব্যাস, এতটুকু দেখে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না চারু। যেটুকু বিশ্বাস বা ভরসা অনুজের জন্য তার মনে ছিল, সেটুকুও যেন এক কর্পূরের মতন উবে গেল। সদ্য গোসল করা ভিজে চুলে আতশোয়া তরুকে দেখে চারুরও মনে পড়ে গেল 3 বছর আগে এমনই এক ভোরের কথা, যে ভোরে সে ছিল এ বাড়ির নতুন বউ। বাসর রাতের পরদিন যখন তার পুরো শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, ঠিক এমন করেই অনুজ তার জন্য দুধ আর ওষুধ এনেছিল, নিজ হাতে খাইয়েও দিয়েছিল। আর সেই একই ঘটনাগুলো তারই চোখের সামনে তারই ছোট বোনের সাথে ঘটাচ্ছে অনুজ। হঠাৎ করেই যেন তার পায়ের নিচ থেকে মাটিটা সরে গেল। তার মনে হলো পুরুষ বুঝি এমনই হয়, তাদের কাছে বুঝি মানসিক চাহিদা চেয়ে দৈহিক চাহিদাটাই বেশি প্রিয় হয়। তা না হলে গত রাতে তার সাথে অসম্পূর্ণ মুহূর্তের সমাপ্তিটা অনুজ কখনোই তরুর সাথে কাটাতে পারত না। না, অনুজ হয়তো ধর্মীয় দৃষ্টিতে কোনো পাপ করেনি। সে যা করেছে তার বিবাহিত স্ত্রীর সাথেই করেছে, কিন্তু সে যে একটা মানুষের মনকে ধুমড়ে মুচড়ে ঘুরিয়ে দিয়েছে, আজ তাহা কি অন্যায় নয়? কথায় আছে মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি এক সমতুল্য। তাহলে অনুজ তো সেই অপরাধটাই আজ করেছে। বিয়ে যদি করারই হতো, দ্বিতীয় স্ত্রীর সাথে যদি সহবাস করাই হতো, তাহলে সে কেন বারংবার চারুর মনে তার জন্য নতুন করে ভালোবাসার কুড়ি ফুটিয়েছে? আবার সে কুড়িটাকে নিজের হাতে নষ্ট করে দিলে এই লোহমায়।
কাল অবধিও সারুর মনে হয়েছিল সেই বুঝি ভুল, অনুজ হয়তো তাকে ভালোবাসে, কিন্তু না, সে ভুল করেছে। মনে হচ্ছে তার চিন্তা ভাবনাগুলো সব ভুল, সব মিথ্যে ছিল। অনুজ তার ভরসা, তার বিশ্বাস সব কিছু একেবারে ভেঙে ঘুরিয়ে দিয়েছে আজ। না, আর এক মুহূর্ত সে থাকবে না এই বাড়ি। সে ভেবেছিল তার সামনে যা ঘটছে তার সবটাই হয়তো লোক দেখানো, বানোয়াট, হয়তো অনুজ তাকে শিক্ষা দিতেই এমন করছে। কিন্তু না, সে ভুল ছিল, তার ভাবনাগুলো সব ভুল ছিল। পরিশেষে সব পুরুষগুলো এক, এরা নতুন শরীর পেলে আর কিচ্ছু চায় না। এরা ভালোবাসার মানেটাই বুঝে না, এরা কেবল দৈহিক চাহিদাকেই বুঝে। এত কিছু পরেও সে কেবল অনুজের ভালোবাসার জন্যই এতটা বেহাইয়ার মতো এই বাড়ি ছেড়ে যায়নি। তবে এখন আর তার মনে হচ্ছে সে ভুল করেছে, তার হয়তো চলে যাওয়াটাই উচিত ছিল। নিজের দেহে অক্ষমতা নিয়ে এতটাও আশা করা যায় না। আজ নিজের চোখে যা দেখেছে, যা শুনেছে, তারপরে আর এই বাড়িতে তার হয়তো থাকা উচিত নয়। কারণ তার প্রতি হয়তো অনুজের ভালোবাসাটা আজকাল ফিকে হয়ে গেছে, যা ধীরে ধীরে বড্ড ফিকে হয়ে যাবে। আর সেটা চারুর পক্ষে সহ্য করা মোটেও সম্ভব হবে না। যেখানে আর ভালোবাসাটাই নেই সেখানে আর থাকাটা অনুচিত। তরু, এখন কেমন লাগছে তোমার? আগের চেয়ে অনেকটা ভালো, মুচকি হেসে অনুজের কথা জবাব দিল তরু। যদি খুব বেশি কষ্ট হয় বা খারাপ লাগে তাহলে আমাকে বলো, প্রয়োজনে ডাক্তারের কাছেও নিয়ে যাব। তুমি কোনো দ্বিধা করো না। আচ্ছা, একটা প্রশ্ন করব? আরে একটা কেন, হাজারটা প্রশ্ন করো। মুচকি হেসে তরুকে অভয় দিয়ে বলল অনুজ, আমরা যা করছি এতে কিন্তু আপুমনির কষ্ট হচ্ছে। আপনি কি আপুমনির অবস্থা দেখছেন? সে যদি সহ্য না করতে পেরে কোথাও চলে যায় বা কোনো ভুল কাজ। তরুর কথার সমাপ্তি ঘটাতে দিল না অনুজ, তার আগেই তাকে থামিয়ে দিল। এরপর শান্ত গলায় বলল, তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো, বাকিটা আমি সামলে নিব। তুমি এখন আমার দায়িত্ব, আর আমার কাছে ভালোবাসার আগে সেই মানুষটার দিয়ে যাওয়া দায়িত্বটা অনেক বড়। সো তুমি নিশ্চিত থাকো, বুঝলে? আচ্ছা, আমি এখন গেলাম, শাওয়ার নেব। সারা রাত যা গেল, গোসল করাটা এখন আমার জন্য পরশ কাজ। আচ্ছা। অনুজ নিজের রুমে গিয়ে কাবার্ড থেকে জামা কাপড় নিতে গিয়ে দেখলো চারু বারান্দায় দাঁড়িয়ে আছে। চারুর কাছে গিয়ে তাকে ধরতে চেয়েও কিছু একটা ভেবে আবার ওয়াশরুমের দিকে চলে গেল। শরীরের যা অবস্থা, এই অবস্থায় সে তার লতা ছুঁতে পারবে না। তার চেয়ে বরং গোসল করে তারপর সে তার লতার কাছে যাবে। অনুজ ওয়াশরুমে দরজা লাগাতে চারুর চোখ থেকে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। আজ তার অনুজের তার লতার কাছে আসতেও ভাবতে হচ্ছে, সংকোচ বোধ করছে সে। সত্যি সময়ের সাথে ভালোবাসার রঙও বদলায়। গোসল সেরে ফুরফুরে মনে ওয়াশরুম থেকে বের হলো অনুজ। মানুষ যতই ক্লান্ত থাকুক না কেন, সে যদি একটা লম্বা শাওয়ার নেয় তাহলে তার সকল ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। তোয়ালি দিয়ে ভিজে চুল মুছতে মুছতে লতাকে ডাকলো অনুজ। লাজুক লতা, বউ আমার, তাড়াতাড়ি 1 কাপ কড়া লিকার চা বানিয়ে দাও তো। সারা রাত এক ফোঁটা ঘুমও হয়নি। তোমার হাতে চাটা খেয়ে একটা লম্বা ঘুম দিব ভাবছি। চারুর কোনো সাড়া সব না পেয়ে বারান্দায় উঁকি দিয়ে দেখলো অনুজ। না, চারু রুমে নেই। তাই হয়তো তার ডাকে সাড়া দেয়নি, এমনটা ভেবে চুল আঁচড়াতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো অনুজ। চিরুনি হাতে নিয়ে তা চুলে ছালাতেই যাবে, তখনই তার নজর যায় ড্রেসিং টেবিলের গ্লাসের উপর। সেখানে একটা কাগজ আঠা দিয়ে আটকানো। কাগজ আটকানো দেখে ব্রু কুঁচকে গেল অনুজের। তাদের ড্রেসিং টেবিলের আয়নায় কে লাগালো এমন কাগজ? লতা। কিন্তু লতা এমনটা কেন করবে? এসব ভাবতে ভাবতে সিরকুটটা হাতে নিয়ে খুলল অনুজ। কাগজ খুলতে তার ভিতরের গোটা গোটা কলমের কালিতে লেখা দেখে অনুজের পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। সে কি সত্যি সত্যি এটা দেখছে, নাকি চোখের ভ্রম? তা বুঝতে না পেরে আবারও একবার চিরকুটটা পড়ে দেখল সে। যেখানে ভালোবাসা ফিকে হয়ে গেছে,
আজ সেখানে আমার প্রয়োজনও পুরিয়েছে। মুক্তি দিলাম আপনাকে। সুখে থাকুন, তরুকে ভালো রাখবেন, এই কামনাই করি। যেখানে ভালোবাসা পিকে হয়ে গেছে, আজ সেখানে আমার প্রয়োজনও পুরিয়েছে। মুক্তি দিলাম আপনাকে। সুখে থাকুন, তরুকে ভালো রাখবেন, এই কামনাই করি। এই কয়েকটি লাইন পড়ে এই শ্রাবণ মাসের শীতলতায় অনুজ দর করে ঘামছে। সিরকুট হাতে সে ড্রেসিং টেবিলের সামনে নিচে বসে পড়ল। তার লতা তাকে মুক্তি দিয়েছে মানে সে তাকে ছেড়ে চলে গেছে, এ যেন বিশ্বাসই হচ্ছে না অনুজের। মুহূর্তে সে বসা থেকে উঠে হন্য হয়ে পুরো বাসায় চারুকে খুঁজতে লাগলো। এমনকি ছাদও বাকি রাখেনি। না, চারু নেই। পুরো বাড়ির কোথাও সে চারুকে খুঁজে পায়নি। এটুকু সময়ে যেন পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসছে তার কাছে। নিজেদের রুমে গিয়ে সারু সারু বলে আর্তনাদ শুরু করলো। তার করুণ আর্তনাদ শুনে মহসিন হাসান সহ রহিমা বেগম এমনকি তরুলতাও ছুটে এলো। মহসিন হাসান কিছুক্ষণ আগেই ফজরের নামাজ পড়ে বাসায় ঢুকেছেন, আর রহিমা বেগম নিত্যদিনকার মতোই জায়নামাজের বিছানা থেকে উঠে আসেন। তরু সবার পরে আসে, কারণ সে কিছুক্ষণ আগে ওষুধ খেয়ে একটু শুয়েছিল। চোখ লেগে আসতে অনুজের এমন আত্মচিৎকার শুনে ঘুম উবে যায় তার। সবাই এসে দেখে অনুজ খাটের কোন ঘেঁষে নিচে বসে চিৎকার করে লতা লতা বলে আর্তনাদ করছে। মহসিন হাসান ছেলের পাশে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে অনুজ তার হাতে সারুর লিখে যাওয়া সিরকুটটা দিয়ে দিল। তিনি সেটা দুবার পড়লেন, তারপর তরুলতার দিকে তাকিয়ে বললেন, আজ তোমাদের বেহায়া ফোনার জন্য আমার ঘরের লক্ষ্মী বাড়ি ছাড়া হলো। কি বলছো কি এসব? কি হয়েছে? আর সিরকুটে এবার কি লেখা আছে যার জন্য তুমি আমার ছেলেকে কথা শোনাচ্ছ? আর বৌমাই বা কোথায়? এ বাড়িতে ওর থাকার কোনো পরিস্থিতি তোমরা রেখেছ যে ওখানে থাকবে? তারপর অনুজের দিকে তাকিয়ে আবার বলেন, এখন আর কেঁদে কি হবে? যা করার তা তো করেই নিয়েছ। বলেই তিনি সিরকুটটা অনুজের দিকে ছুড়ে দিয়ে চলে গেলেন। রহিমা বেগমও স্বামীর পিছু পিছু চলে গেলেন। সবটা জানতে এতক্ষণ তরুলতা স্থির হয়ে দাঁড়িয়েছিল। অনুজের বাবা মা চলে যেতে সে অনুজের পাশে গিয়ে বসল। আমি এমন কিছুরই আশঙ্কা করছিলাম, আর তাই হলো, আমার জন্য সব কিছু হলো। আপনি দয়া করে আপুমণিকে খুঁজে আনুন। আমি তার কাছে সব কিছুর জন্য ক্ষমা চাইব, প্রয়োজনে বাড়ি ছেড়েও চলে যাব, তবুও আমার আপুমণিকে খুঁজে আনুন আপনি। শেষের কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল তরু। নিজের এখন সেদিকে খেয়াল নেই। সে এখন চারু চলে যাওয়া নিয়ে বিধ্বস্ত। মাথায় ব্যান্ডেজ নিয়ে সামনে বসে থাকা দুটো মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছে চারুলতা। অপরদিকে বসে থাকা মানুষ দুটো তাকে নিয়ে হাজারো কৌতূহল, হাজারো প্রশ্ন, কিন্তু চারু নিচ্ছুক। চাহনিতে তারা কি বলবে, কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। তুই কেন ভাইয়াকে খবর দিতে দিচ্ছিস না? আর ওইভাবে অন্যমনস্ক হয়ে মাঝ রাস্তায় উদ্ভ্রান্তের মতোই বা কেন হাঁটছিলিস? কি হয়েছে চারু? আমাকেও বলবি না? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। আমাকে অন্তত সবটা বল, না হলে আমি তোকে কোনো সমাধান দিব করে বলতো। নিজের কি হাল করেছিস দেখিসই চাই না একবারও। আর ভাইয়া বা কেমন তোর এত অযত্ন করছে? যত্ন নেওয়ার নতুন মানুষ পেয়েছে যে সে এখন। সামনে বসে থাকা মেয়েটি একের পর এক বিরতিহীন প্রশ্নের মাঝে চারু বলে উঠল কথাটি। মানে কি বলছিসটা কি? নতুন মানুষ বলতে তুই কি বুঝাতে চাইছিস? তুই যেটা বুঝেছিস আমি সেটাই বুঝাতে চেয়েছি। না, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে চারু। ভাইয়া তোকে অনেক ভালোবাসে। আমার জানা মতে তার জীবনে তুই প্রথম এবং তুই শেষ নারী যাকে সে ভালোবাসে। প্রথম নারী হয়তো ঠিক, কিন্তু শেষ নারী হয়তো
হতে পারলাম না। কি হয়েছে সবটা আমাকে খুলে বল চারু। আমি প্রথম থেকে সবটা শুনতে চাই। সামনে বসা থাকা মেয়েটির কথায় চারু প্রথম থেকে তাকে সবটা বলল, কারণ চারু এই মেয়েটিকে কখনোই কিছু লুকায়নি, আর আজও সে তার ব্যতিক্রম করেনি। সবটা শোনার পর মেয়েটি বলল, আচ্ছা সবটাই বুঝলাম, কিন্তু ভাইয়া বা তরু কেউ কি একবারও নিজ মুখে এটা বলেছে যে তারা বিয়ে করছে? বা কি এমন হয়েছিল সেদিন যাতে করে তোরা ভেবে নিলি ভাইয়া সত্যি সত্যি দ্বিতীয় বিয়ে করেছে? মেয়েটির কথায় চারু কিছুটা চমকালো, আবার কিছুটা থমকে গেল। তারপর সেদিনের অনুজ তরুর কথাগুলো মনে করতে লাগলো। তারপর মাথা নেড়ে সে বলল, না, অনুজ বলেননি উনি তরুকে বিয়ে করেছেন। তাহলে তোরা বুঝলি কি করে ভাইয়া বিয়ে করেছেন, তাও আবার তরুকে? ভাইয়া কি বলেছিল সেদিন সেটা বল। আম্মা, তরু আজ থেকে এ বাসায় থাকবে। আজ থেকে ওর সমস্ত দায়িত্ব আমার। চারু যে মর্যাদায় এই বাড়িতে থাকে, ঠিক সেই মর্যাদায় তরুও আজ থেকে এই বাড়িতে থাকবে। মেয়েটির কথায় চারু হুবহুব অনুজের বলা কথাগুলো তাকে বলল। কিন্তু এতে বিয়ে করেছে তা তো বলেনি সে। তোরা নিজেরাই বুঝে নিলি সবটা। আম্মা বলেছিল চারু এই বাড়ির বউ। তরু চারুর বোনের মর্যাদা ছাড়া এই বাড়িতে ওরই মতন মর্যাদায় থাকবে মানে? তুমি কি তবে তরুকে বিয়ে করেছ? আমার কথার মানে যদি এটা বুঝো তোমরা, তাহলে সেটাই সত্যি মা। তরুর কোনো অমর্যাদা বা অসম্মান যেন না হয়, সেটা খেয়াল রেখো। বাবা ভার কয়েক জিজ্ঞেস করেছিল সে সত্যি তরুকে বিয়ে করেছে কিনা, কিন্তু সে বরাবরই চুপ থেকেছে। আর নীরবতাকে সম্মতির লক্ষণ বলা হয়, সেটা তো তুই জানিস। সব ক্ষেত্রে নীরবতা সম্মতি হয় না চারু। আচ্ছা বিয়ে করেনি সেটা না হয় মানলাম, কিন্তু তরুর সাথে একসাথে রাত কাটানো সেটাকে তুই কি বলবি? তুই কি ভাইয়াকে দেখেছিস তরুর সাথে এক ঘরে রাতে থাকতে? দেখিনি, কিন্তু বলেই কিছুটা চুপ হয়ে যায় চুরু। মেয়েটি আবার বলে, কিন্তু কি চারু, পুরোটা বল আমাকে। চারু পাশে বসা পুরুষটির দিকে তাকিয়ে মাথা নত করে রইল। এতে করে মেয়েটি বুঝল চারুর হয়তো সংকোচ হচ্ছে ছেলেটির সামনে কথাগুলো বলতে, তাই সে ছেলেটিকে ইশারা করতে সে রুম থেকে বেরিয়ে গেল। তারপর মেয়েটি চারুকে বলে, এবার বল। নির্ভীক চলে গেছে। তখন চারু গতকাল রাত থেকে আজ ভোরে ঘটে যাওয়ার সবটা মেয়েটাকে খুলে বলল। এতে করে মেয়েটা কিছুটা সময় নীরব হয়ে ভাবলো, তারপর বলে, তোর উচিত ছিল ভাইয়াকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা। তুই কি সেটা করেছিস? না, কিন্তু তরুকে জিজ্ঞেস করতে অনুজ আমার কথা এড়িয়ে গিয়েছে। মেয়েটি কিছুটা ভেবে বলল, ভাইয়ার সাথে তোর খোলামেলা কথা বলে সবটা ক্লিয়ার হওয়া উচিত ছিল। তা না করে শুধু মাত্র কিছু ঘটনা দেখে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারিস না চারু। চারু কিছুটা সময় চুপ থেকে বলে, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দোস্ত। ঠিক বেঠিক সবটা এলোমেলো হয়ে যাচ্ছে আমার কিছুটা সময় লাগবে নিজেকে সামলাতে। মেয়েটা চারুর মনের অবস্থা বুঝে বলে, আচ্ছা তাহলে তুই সুস্থ হওয়া পর্যন্ত সময় নে, আরও একবার পুরো বিষয়টা ভেবে দেখ, কথা বলে সবটা মিটিয়ে নেওয়া যায় কিনা, তারপর না হয় সিদ্ধান্তটা নিস। আমি বাধা দিব না। মনে রাখিস, একটা সম্পর্ক গড়তে বা ভাঙতে বেশি সময় লাগে না, কিন্তু সেটাকে সারা জীবন টিকিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে বড় বিষয়। আশা করি তুই আমার কথাগুলো ঠান্ডা মাথায় একবার ভাববি। আমি গেলাম, তোর মেডিসিনের সময় হয়ে গেছে, তার আগে কিছু পেটে দেওয়া দরকার। আমি খাবার নিয়ে আসছি। মেয়েটি উঠে যেতে তার হাত ধরে টান দিল চারু। আমি যে তোর কাছে আছি এটা আপাতত কাউকে জানাস না। মুচকি হেসে মেয়েটি বলল, ভাইয়াকে আমি জানাবো না। তুই সময় নে, সুস্থ হ, তারপর না হয় কথা হবে।
মেয়েটি চলে গেল, আর সারুর মনে আবার জন্ম দিয়ে গেল এক গাদা নতুন প্রশ্নের জুড়ে। সারু আবার নতুন ভাবনায় বিভোর হয়ে গেল। তাহলে কি তার দেখায় বা শোনায় কোনো ভুল হয়েছে? অনুজ কি তবে তাকে ঠকায়নি? কিন্তু অনুজ এমনটা কেন করছে? কেনই বা তাকে খোলসা করে কিছু বলছে না? কি উদ্দেশ্য তার? আর তরুই বা এতটা নির্বাক কেন? এমন হাজারো নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারুলতার মনে। সকালে যখন সে অনুজের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তখন সে অনেকটা উন্মাদের মতন রাস্তা দিয়ে হাঁটছিল। আর হাঁটবে নাই বা কেন? যার ঘর, মন, বিশ্বাস সব কিছু একসাথে ভাঙে, সেই কি সুস্থ স্বাভাবিক থাকতে পারে? সারুও পারেনি। আর যার ফলস্বরূপ একটা গাড়ির সাথে ধাক্কা লাগে তার। ভাগ্য ভালো গাড়িতে থাকা লোকগুলো তার পরিচিত ছিল, তাই তো তারাই ওকে হসপিটালাইজড করে। সারুর শরীরে আঘাত লাগলেও তখনও অল্প বিস্তর হুঁশ ছিল, তাই তো সে বারবার তার সেই পরিচিত মুখদের অনুরোধ করেছে তার যেন কাউকে তার কথা না জানায়। সারুর আকুতি ভরা অনুরোধ ফেলতে পারেনি তারা, তাই তো প্রাথমিক চিকিৎসা শেষে তারা তাকে তাদের বাসাতেই নিয়ে এসেছে। এরপর বাকিটাও উপরুক্ত। আজ টানা 7 দিন লতার মুখটা দেখেনি অনুজ। পাগল প্রায় অবস্থা এখন তার। কোথাও খুঁজতে বাকি রাখেনি সেই পরিচিত থেকে শুরু করে হসপিটালের মর্গে পর্যন্ত সে খোঁজ করেছে চারুলতা, কিন্তু চারুকে কোথাও খুঁজে পায়নি সে। উদ্ভ্রান্তের মতন জীবন কাটছে তার। মধ্যরাতে আজ বাসায় ফিরেছে সে। নিজেদের রুমটাতে ঢুকলেই তার ভিতরটা হাহাকার করে ওঠে হাজারো স্মৃতি ঘেরা রুমটায়। কিন্তু যাকে ঘিরে এত স্মৃতি, সেই মানুষটাই আজ নেই। কোথায় আছে চারু? কোথায় গেল তার লতা, তার উপর অভিমান করে? কোনো খারাপ কিছু যে হয়নি এটা তার মন বারবার বলছে, তবু অবাধ্য মন বারংবার কুডেকে চলেছে। তার কেবলই মনে হচ্ছে সে বুঝি তার লতাকে চিরকালের মতন হারিয়ে ফেলবে। যে দায়িত্বের জন্য নিজের ভালোবাসাকে সে বাজি রেখেছে, সে দায়িত্ব যেন এখন তার কাছে যন্ত্রণার রূপ নিয়েছে। কিন্তু সে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে যে সব কিছুর বিনিময়ে হলো তার দায়িত্ব পালন করে যেতে হবে। আবার তার পাশে সে লতাকেও চায়, কিন্তু আজ ভালোবাসার মাঝে দায়িত্ব যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, খুব কি কষ্ট হতো সারুর আরেকটু অপেক্ষা করলে? সে কি তার অনুজের উপর একটু ভরসা করতে পারল না? একটুখানি বিশ্বাস নিয়ে সে কি অপেক্ষা করতে পারল না? খুব কি ক্ষতি হয়ে যেত তাতে? এতগুলো বছরে সে কি বুঝেনি তার প্রতি অনুজের ভালোবাসার গভীরতা? নাকি সেই বুঝাতে ব্যর্থ হয়েছে? নিজের মনে মনে এমন অনেক কথা জপতে থাকে অনুজ, যার কোনো উত্তর মিলে না। পরিশেষে নিজেই নিজের প্রশ্নের একটা একটা করে যৌক্তিক উত্তর দেয় নিজের মতন করে। তারই ভুল হয়েছে লতাকে সবটা পরিষ্কার করে না বলা। আজ সেটা বুঝতে পারছে অনুজ, কিন্তু কিছু করতে পারছে না। অনুজ তাড়াতাড়ি তরুর রুমে যায়। মেয়েটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে, শরীর পুরো ঝড়ো ফুরে যাচ্ছে। ডাক্তারকে খবর দে। মায়ের কথায় ধ্যান ভাঙে অনুজের। পরক্ষণে নিজেকে সামলে ছুটে যায় তরুর রুমের দিকে। তরুর আবার খারাপ কিছু হলো না তো? অজানা এক শঙ্কায় বুক কেঁপে উঠল তার। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা নিয়ে গঠনমূলক কমেন্টসগুলো খুবই খুশি হব। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।